যে আছে একটা একটা করে প্রশ্নের উত্তর বললেই তোমাদের কোশ্চেনগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো দেখো আমরা প্রথমেই যে 1 নম্বর কোশ্চেন দেখো অনিতা আছে মনে প্রথমেই। আচ্ছা অনিতা বলো ম্যাক্স মুলার মহোদয়ের মতে বেদের রচনাকাল কত আসবে? ম্যাক্স মুলার মতে বেদের রচনাকালটা কত আসবে বলো? একদম সাধারণ কোশ্চেন কিন্তু। 1000 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দ। 1000 থেকে 900? আচ্ছা আচ্ছা, এই আটলান্টিক কত বললে? 1000 থেকে 900? আচ্ছা 1200 থেকে 1000। দেখো আমাদের এখানে যে বেদের রচনাকালগুলো আছে ওগুলো কিন্তু একটু ভালো করে তোমরা দেখে রাখবে। প্রথমত ম্যাক্স মুলার যে আছে, ম্যাক্স মুলারের 4টা কাল নির্ধারণ করা হয়। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে ছন্দকাল, 1200 থেকে 1000। ছন্দকাল হচ্ছে 1200 থেকে 1000। তারপরে আছে মন্ত্রকাল 2 নম্বর। মন্ত্রকাল, মন্ত্রকাল আসবে 1000 থেকে 800। এইভাবে ব্রাহ্মণ কাল চলে আসে 3 নম্বরে। ব্রাহ্মণ কাল, ব্রাহ্মণ কালে কত পাচ্ছি? 800 থেকে 600, মানে 200 করে আমাদের কমছে আর কি, 800 থেকে 600। তারপরে পাবে সূত্রকাল, সূত্রকালেতে কত আসবে? 600 থেকে 400। তো এটা যেটা আমাদের উত্তর হবে অপশন এ। হ্যাঁ, 1200 থেকে 1000। ছন্দকাল মানে এই যে কাল দেখো 1000 থেকে 900 আসবে না, 1000 থেকে 800 হলে দেখা যেত। 4500ও আসবে না, 2500 থেকে 2000 খ্রিস্টপূর্ব আসবে না। কারণ ম্যাক্স মুলারের 4টা কাল নির্ণয় করা আছে আমাদের। যদি আমরা বৈদিক সাহিত্যে যাই, ম্যাক্স মুলার বলেছিল 4 প্রকারের কাল আছে। তার মধ্যে সর্বজন গ্রাহ্য যেটা 1000 থেকে 1200 থেকে 1000, এটা হয়, এটা ছন্দকাল নামে। আবার কোশ্চেন দেয় ছন্দকালাভিন নাম, ছন্দকালকে স্বীকার করে, মন্ত্রকালকে স্বীকার করে, ব্রাহ্মণ কালকে স্বীকার করে, সূত্রকালকে স্বীকার করে। আর 2 নম্বর হচ্ছে পাবে বালগঙ্গাধর তিলক। বালগঙ্গাধর তিলকেরও অনেকগুলো কাল আছে, যেমন অদিতিকাল। অদিতিকাল 6000 থেকে, দেখো 6000 থেকে 4000। তারপরে পাবে মৃগশিরা কাল, মৃগশিরা, মৃগশিরা কালে কত পাবো? 4000 থেকে 2500। কৃত্তিকা কাল, কৃত্তিকা, কৃত্তিকাতে পাবে 2500 থেকে 1400। অন্তিম কাল, অন্তিম কালে কত পাবো? 1400 থেকে 500। ঠিক আছে, তাহলে আমাদের বালগঙ্গাধর তিলকের মতেও 4টা ভাগ করেছে, আর ম্যাক্স মুলারও 4টা ভাগ করেছে। এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় 4টা ভাগ কি কি গুলো আছে। বাকি কিন্তু যারা পাবে, যেমন ধরো বেবর, বেবর কিন্তু 1500 থেকে 1200 মধ্যে আসবে। জ্যাকবি চলে আসবে কত? জ্যাকবি হচ্ছে যে 4.5 থেকে 2.5 এর মধ্যে চলে আসবে। তারপরে উইন্টার স্মিথ 4.5 থেকে 2.5 থেকে 2 এর মধ্যে চলে আসবে, এই টাইপের। ঠিক আছে, এই মন্ত্র, এই কালগুলোকে কিন্তু আমাদের এখানে ধরা হয়। তো তোমাদের বিশেষ করে ম্যাক্স মুলার আর বালগঙ্গাধর তিলক এই দুটো জিনিস একটু ভালো করে দেখে রাখবে। এখান থেকে তোমাদের কালগুলো ক্লিয়ার হয়ে যাবে এই জায়গা থেকে। অপর্ণা আছে, বলো ঋগ্বেদের সমুপলব্ধ প্রচলিত শাখা। সাকল ও শাখা। সাকল, দেখো ঋগ্বেদের যে শাখা যদি আমরা পাই, আমাদের প্রসিদ্ধ হচ্ছে ঋগ্বেদের শাখা হচ্ছে 5টা পাবো। সাকল, বাসকল, সংখ্যায়ন, মান্ডুকায়ন। মান্ডুক্যায়ন, 5টা। ঋগ্বেদের শাখা হচ্ছে 5টা। এবারে যদি বলা হয় যে প্রচলিত বা প্রসিদ্ধ শাখা কটি? প্রসিদ্ধ প্রচলিত শাখা দুটো। 1 নম্বর হচ্ছে সাকল, একটা হচ্ছে বাসকল। তারপরে যদি কোশ্চেন আমাদের করে যে বর্তমানে কোনটা পাওয়া যায়, বর্তমানে যেটা পাওয়া যায় এটা হচ্ছে সাকল শাখা। ঠিক আছে, প্রসিদ্ধ দুটো সাকল বাসকল, কিন্তু বর্তমানে প্রাপ্ত কোনটা হয় তখন আমরা কিন্তু বলবো এখানে সাকল শাখা। তাহলে 2 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশন বি, সাকল শাখা। আচ্ছা অনিতা আছে, অনিতা বিশ্বাস, বলো কৌশিতকী ব্রাহ্মণের নামান্তর, মানে কৌশিতকী ব্রাহ্মণের অপর নাম কি? যে ব্রাহ্মণ সাহিত্য আমাদের আছে দেখো ওখানে, ব্রাহ্মণ সাহিত্যের মধ্যে কিন্তু তোমরা এখানে পাবে যে প্রত্যেকটির অপর নামগুলো কি আছে সেটা তোমরা কিন্তু এখানে পাবে।
যে কোন ব্রাহ্মণের কি নাম আমরা পেতে পারি। কৌশিতকী ব্রাহ্মণটা দেখো প্রথমত কোন বেদের ব্রাহ্মণ এটা ভাবতে হবে। কৌশিতকী ব্রাহ্মণ কোন বেদের? ঋগ্বেদীয়। বলো, ঋগ্বেদীয় ব্রাহ্মণ কোন বেদের? ঋগ্বেদ। সাংখ্যায়ন ব্রাহ্মণ। বলো বলো। ঐতরীয়। ঋগ্বেদ। দেখো ঋগ্বেদ আমাদের যদি কৌশিতকী যাই আমরা, ঋগ্বেদের মধ্যে তোমরা কি কি পাবে বলো তো? ঋগ্বেদের ব্রাহ্মণ কি? ঐতরেয় আর কৌশিতকী বলা হয় একটা। ঐতরেয়, একটা হচ্ছে ঐতরেয় ব্রাহ্মণ, আর একটা কৌশিতকী। কৌশিতকী বা সাংখ্যায়ন। কৌশিতকী বা এরই অপর নাম হচ্ছে সাংখ্যায়ন। ঐতরেয়টা ঋগ্বেদের ব্রাহ্মণ। গোপদ ব্রাহ্মণ কোন বেদের? অথর্ববেদের। অথর্ববেদের। অথর্ববেদের ব্রাহ্মণ হচ্ছে গোপদ ব্রাহ্মণ। ঠিক আছে। শতপথ ব্রাহ্মণ শুক্ল যজুর্বেদ। শুক্ল যজুর্বেদ। এই শতপথ ব্রাহ্মণকে বলা হয় কি বলেছিলাম? ব্রাহ্মণ শিরোমণি। ব্রাহ্মণ শিরোমণি। ব্রাহ্মণ শিরোমণি নামে পরিচিত হচ্ছে শতপথ ব্রাহ্মণ। আচ্ছা আটলান্টিক আছে, বলো পরে কোশ্চেন। 3 নম্বর, 3 নম্বরই তো হলো। 4 নম্বর ব্রহ্মবেদ। ব্রহ্মবেদ শব্দের ব্যুৎপত্তি বলে কোন বেদ থেকে পাওয়া যায়? ব্রহ্মবেদকে কাকে বলা হয় আর কি শব্দের দ্বারা? অথর্ববেদকে। ব্রহ্মবেদ বলতে অথর্ববেদ, তাই তো? অথর্ববেদের অনেকগুলো নাম আছে, অথর্বাঙ্গী রস, ঠিক আছে, অনেকগুলো নাম পাবে। খাত্রবেদ, মহিবেদ। অথর্ববেদ, খাত্রবেদ আছে, মহিবেদ আছে। প্রত্যেকটি বেদে যেমন ঋগ্বেদকে বলা হয় কি অত্রিবেদ বলা হয় না? দশতই নামকরণগুলো করা আছে। আর হোতা এর হচ্ছে কি এই সামবেদ, সরি সামবেদের হচ্ছে তো হোতা না, সামবেদে উদ্গাতা, ঋগ্বেদের হোতা। এগুলোকে এইভাবে ডাকা হয়। পরের কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন। বাণী আছে, বলো বাণী গড়াই, বলো 5 নম্বর কোশ্চেন অ্যান্সার কি হবে বলো? ঈশাবাস্যোপনিষদ পাঁচশনিয়া সংহিতার কোন অধ্যায় বিদ্যমান? বলো। 40তম অধ্যায়। 40তম অধ্যায় না ঈশাবাস্যোপনিষদ। ঈশাবাস্যোপনিষদ বা ঈশোপনিষদ, হ্যাঁ, কোথায় পাবো আমরা? 40তম অধ্যায়ে ঈশাবাস্যোপনিষদ বা ঈশোপনিষদ প্রাপ্ত হয়। এটা বিদিশ কে আছে? বিদিশা বক্সি, বলো। 6 নম্বর কোশ্চেন। এখনই ব্রাহ্মণ পেয়েছিলাম, আবার পেয়েছি ব্রাহ্মণের কোশ্চেন। দেখো পঞ্চবিংশ ব্রাহ্মণের নামান্তর। আগে তোমাকে ক্লিয়ার করতে হবে যে পঞ্চবিংশ ব্রাহ্মণটা কোন বেদের ব্রাহ্মণ। বলো পঞ্চবিংশ ব্রাহ্মণটা কোন বেদের ব্রাহ্মণ? বলো কি আসবে? সামবেদে কতগুলো ব্রাহ্মণ? সামবেদে কতগুলো ব্রাহ্মণ আছে? 8টি পাওয়া যায়, তাই তো? তাহলে কি হবে? 1 নম্বর দেখো, পঞ্চবিংশের অপর নাম পৌরবাঙ্গ, তাই তো? পঞ্চবিংশের অপর নাম হচ্ছে পৌর। তাছাড়াও আসবে কি মহাব্রাহ্মণ, এটাকেও বলা থাকে, বা তাণ্ডেয় ব্রাহ্মণও বলা হয়। অনেকগুলো নাম আছে, তাণ্ডেয়, মহাব্রাহ্মণ। যেমন ষড়বিংশ ব্রাহ্মণকে কি বলা হয়? তবলাকার ব্রাহ্মণ বলেছে না, ষড়বিংশ ব্রাহ্মণ বা জৈমিনীয় ব্রাহ্মণ বলা হয়। ছান্দজ্ঞ ব্রাহ্মণ, এই দেখো ছান্দজ্ঞ ব্রাহ্মণ আছে, এটাও সামবেদেরই পাওয়া যায়। মন্ত্র ব্রাহ্মণ বা উপনিষদ ব্রাহ্মণ নামে এটা পরিচিত। তাহলে অপর নাম যেগুলো আছে না, সেই অপর নামগুলো কিন্তু আমাদের একটু দেখে রাখতে হবে এখান থেকে, কারণ কোশ্চেন হয় বা এখান থেকে কোশ্চেনটা হতে পারে। পরে কি আছে দেখি। আচ্ছা দেবলীনা ভট্টাচার্য, বলো জ্যোতিষের উপর ভিত্তি করে বেদের রচনাকাল নির্ধারণ কে করেছেন? জ্যোতিষের উপর ভিত্তি করে। দেখো বেদের রচনাকাল অনেকজন দিয়েছে, তার মধ্যে এখানে জ্যোতিষকে অবলম্বন করে কে দিয়েছিল বলো? বালগঙ্গাধর তিলক। বালগঙ্গাধর তিলক। আরেকজন আছে জ্যোতিষকে অবলম্বন করে দিয়েছে, আরেকজন আছে, কি নাম বলো তো? জ্যোতিষকে অবলম্বন করে দুজন তার দিয়েছে। তার মধ্যে 1 নম্বর কি বললাম? বালগঙ্গাধর তিলক এখানে পেলাম আমরা। আর 2 নম্বর হচ্ছে জ্যাকবি। তারা হচ্ছে জ্যোতিষকে অবলম্বন করে
যে বেদের রচনাকাল, সেই বেদের রচনাকাল তারা উল্লেখ করেছে। এখানে ঠিক আছে। এইখানে তাহলে উত্তর কি আসবে? এখানে বালগঙ্গাধর তিলক, তিলক মহোদয়। দীপান্বিতা আছে, বলবে প্রত্যেকেই বলো। দীপান্বিতা বলো কি আসবে? অর্বাচীনতম ব্রাহ্মণ গ্রন্থ, ভালো কোশ্চেন কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দীপান্বিতা বলো কি আসবে? গোপদ ব্রাহ্মণ। গোপদ ব্রাহ্মণ কি জন্য হলো? বলো কেন বললে গোপদ ব্রাহ্মণটা কি জন্য হলো? দেখো আমাদের দুটো জিনিস আমরা লক্ষ্য করি, একটা হচ্ছে প্রাচীন, একটা হচ্ছে অর্বাচীন। তো প্রাচীন যেহেতু আমরা জানি ঋগ্বেদ প্রাচীন বেদ, তাহলে ঋগ্বেদ তো হবে না। আর সব থেকে আমাদের চারটা বেদের মধ্যে কি আছে? অর্বাচীন বেদ কোনটা? অর্বাচীন বেদ হচ্ছে যজুর্বেদ, তাই তো? অর্বাচীন বেদ পড়ছে যজুর্বেদ, তাহলে যজুর্বেদই আসবে তোমার। এই সরি, যজুর্বেদ বলছি, অথর্ববেদ, সরি অথর্ববেদ। হ্যাঁ, অথর্ববেদ। তাহলে অথর্ববেদের ব্রাহ্মণ তো একটাই পাবে এখানে, কি পাবো? গোপদ ব্রাহ্মণ। তাহলে এটাই হচ্ছে অর্বাচীন, বাকিগুলো কিন্তু প্রাচীনের মধ্যেই চলে আসবে। প্রাচীন বলতে অ্যাকচুয়ালি সব থেকে প্রাচীন হচ্ছে এই ঐতরেয় বা কৌশিকি, সেটা আসবে ব্রাহ্মণ গ্রন্থ, ঋগ্বেদ। তাহলে সবার শেষ যদি বেদ আমরা দেখি, এটা হচ্ছে আমাদের অথর্ববেদ। আর অথর্ববেদের যে ব্রাহ্মণ গ্রন্থ সেটা কি? গোপদ ব্রাহ্মণ, যেটা অর্বাচীনতম বলেছে এখানে। কোশ্চেন দিতে পারতো প্রাচীনতম বেদ কোনটা, এই কোশ্চেনই হতো। প্রাচীনতম দিয়ে দিলে কি আসতো? ঐতরেয়, ঐতরেয় চলে আসতো, বা সাংখ্যায়ন। এইভাবে কোশ্চেন কিন্তু আমাদের আসে। আচ্ছা, কে আছে দেখে নিচ্ছি। লতা আছে, লতা বর্মন। লতা বলো। কোশ্চেন নম্বর 9, বর্ণ ব্যবস্থা যথাযথ অনুসারে ক্রমানুসারে সাজাও। বর্ণ ব্যবস্থা যথাযথ ক্রম অনুসারে সাজাও, বলো। 9 নম্বর কোশ্চেন, লতা আছে, বলো। লতা বলো। বলো বলো। স্যার আমি বলবো, কে আছে বলো। ওই বি হবে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। আচ্ছা, অপশন বি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তাই তো? অপশন বি, 9 নম্বর অপশন কিন্তু বি রাইট অ্যান্সার। হ্যাঁ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র, কম অনুসারে সাজাতে বলেছে। তারপরে কি আছে দেখি দাঁড়াও। আচ্ছা, লাহিদা আছে, লাহিদা খাতুন, বলো। 10 নম্বর কোশ্চেন, কোনটি ষট বেদাঙ্গের অন্তর্গত নয়? ষট বেদাঙ্গ কোনটা নয়? দাদা মীমাংসা। মীমাংসা ষট বেদাঙ্গ নয়, তাই তো? তাহলে কি কি হবে? নিরুক্ত আছে, ছন্দ আছে, কল্প আছে, আর কি হয়? জ্যোতিষ হয়, আর একটা কি হয়? ব্যাকরণ, জ্যোতিষ, ছন্দ, জ্যোতিষ, ছন্দ তো হয়ে গেছে, জ্যোতিষ, তার ব্যাকরণ, একটা ব্যাকরণ এলো, আর একটা কি আছে? শিক্ষা। শিক্ষা। তাহলে নিরুক্ত, ছন্দ, কল্প, জ্যোতিষ, ব্যাকরণ, শিক্ষা। শিক্ষাকে বেদরূপী পুরুষের কি বলা হয়? শিক্ষা জ্ঞানম। জ্ঞানং তু বেদস্য, ব্যাকরণং মুখং স্মিতং, জ্যোতিষা ময়নং চক্ষু, কল্প হস্ত, কল্প হস্ত, ছন্দ পাদ, নিরুক্ত শ্রোতম উচ্চতে, কান। স্তোত্র। এইভাবে 6টি বেদাঙ্গ। একটা কোশ্চেন কিন্তু বেদাঙ্গ থেকে থাকে আমাদের, একটা কোশ্চেন। লিপিকা আছে, বলো। লিপিকা মাঝি, বলো। মহর্ষি দয়ানন্দ কোন বেদের ভাষ্য রচনা করেছেন? এখানে মহর্ষি দয়ানন্দ, এটা হচ্ছে অর্বাচীন ভাষ্যকার। মহর্ষি দয়ানন্দ অর্বাচীন ভাষ্যকার, বলো। শৈনক সংহিতা। আচ্ছা, আর কেউ কিছু? শৌনক সংহিতা কোন বেদের বলো তো, কোন বেদের? শৌনক সংহিতা যেটা বলছো, এটা কোন বেদে পাওয়া যায়? অথর্ববেদ। শুক্ল যজুর্বেদে। শুক্ল যজুর্বেদ। অথর্ববেদে পাওয়া যায় শৌনক সংহিতা, কৈপল্লাদ, শৌনক, এগুলো অথর্ববেদের। এটা হচ্ছে কোথায়, কোন বেদে পাবো? অথর্ববেদ। আর কি যজুর্বেদ কারা বলছিলে? না, যজুর্বেদের হচ্ছে কানব শাখা।
আর বাজসনেয়ী। বাজসনীয় সংহিতা যজুর্বেদে, কান্য সংহিতা পাবে। তাহলে মহর্ষি দয়ানন্দ কোন বেদের ভাষ্য রচনা করে? এটা উত্তর কি আসবে? সৌনকীয় সংহিতা। অপশন বি। অপশন না, ডি। অপশন ডি হবে। বিয়েতে আসবে। অপশন ডি হবে। স্যার এখানে একটা ছোট প্রশ্ন ছিল স্যার। বলো বলো বলো। স্যার বলছিলাম যে ঋগ্বেদেও দয়ানন্দ সরস্বতী আছে এবং যজুর্বেদেও আছে, আবার অথর্ববেদেও দেখছি দয়ানন্দ। না, একটু আমাকে এক্সপ্লেন করবেন। অর্বাচীন ভাষ্যকার হিসেবে দয়ানন্দ সরস্বতীকে দেখানো হয়েছে, আবার অথর্ববেদে শুধু দয়ানন্দ সরস্বতীকে ভাষ্যকার দেখানো হয়েছে। এখন যদি ঋগ্বেদ আর অথর্ববেদ দুটোই থাকে তাহলে কি করব না, এটা দয়ানন্দ ঋগ্বেদ সরস্বতীর ক্ষেত্রে? দেখো বলি, দুটো অপশনই থাকতে পারে, কিন্তু কোন মানে সংহিতা যদি দিয়ে দেয়, উল্লেখ করে দেয় যে কোন সংহিতাটা উল্লেখ করেছে, সেটা পড়বে কোশ্চেন। যেমন এইখানে যেমন হচ্ছে আমাদের কি আসবে, যজুর্বেদেরও যে ধরো বাজসনীয় সংহিতাটাই ওরা উল্লেখ করবে। আচ্ছা স্যার। মানে তোমার ধরো দুটো অপশন তুমি পেতে পারো। এবারে স্পেশালি যদি তোমাকে জিজ্ঞাসা করে, অ্যাকচুয়ালি মহর্ষি দয়ানন্দ ঋগ্বেদ আর যজুর্বেদের ভাষ্য রচনা করেছে, এটা একটা ব্যাপার। হ্যাঁ হুম। তো ঋগ্বেদের দেখো এখানে কি আছে, এখানে ঋগ্বেদের অন্য কোনো অপশন তুমি পাচ্ছ না। ওই বললাম কি এসে আসছে, এটা অথর্ববেদের চলে আসছে। তো সেক্ষেত্রে দেখো যজুর্বেদের এখানে পাই, যজুর্বেদের বাজসনীয় সংহিতা যেটা, এরই ভাষ্য রচনা করে, মানে কোন পার্সোনাল কোনটা করেছে সেটাও দেয়। যেমন ধরো আমাদের ঋগ্বেদের বলা হয় স্কন্দস্বামী। স্কন্দস্বামী কতদূর পর্যন্ত করেছিল? এই মুহূর্তে মনে নেই স্যার। সম্ভবত দেখবে 10টা তো আমাদের ধরো মন্ডল আছে, ষষ্ঠ মন্ডল পর্যন্ত সম্ভবত করেছিল। তারপর বাকিটা হচ্ছে মাধব আর মাধবাচার্য আর কে শেষ করেছিল স্কন্দস্বামী। আর মহর্ষি দয়ানন্দ কাকে মানে বেশ করে যে রচনাগুলো করে, বেদের ভাষ্য রচনা, সেটা কাকে মানে আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি যজ্ঞাদি তিনটা প্রক্রিয়ার মাধ্যমেই, তিনটা প্রক্রিয়ার ভিত্তিতেই কিন্তু সে যে ভাষ্যগুলো করে গেছে তার বেশ করে। দেখো মহর্ষি একটু বলে দিচ্ছি, দেখো মহর্ষি দয়ানন্দ সরস্বতী যে আছে এখানে উল্লেখ করেছে, ঋগ্বেদের সঙ্গে থেকে শুরু করে সপ্তম মন্ডল। দেখো ঋগ্বেদ বলে সপ্তম মন্ডলে, হ্যাঁ, 61তম সূক্তের 6 নম্বর মন্ত্র পর্যন্ত। আর বাজসনিয়ম বা মানধন্দিন যেটা আছে যজুর্বেদ সংহিতার সম্পূর্ণ ভাষ্য, মানে এই যে বাজসনীয় মানধন্দিনের সম্পূর্ণ ভাষ্য রচনা করে, এটা মনে রাখবে, হ্যাঁ, সম্পূর্ণ সম্পূর্ণ ভাষ্য রচনা করে এটা দয়ানন্দ সরস্বতী। বাজসনীয় বা যে মানধন্দিন সংহিতা সম্পূর্ণ ভাষ্য রচনা করে দয়ানন্দ সরস্বতী। কিন্তু আর আমাদের ঋগ্বেদ যদি বলা হয় সপ্তম মন্ডল, মানে প্রথম থেকে শুরু করে সঙ্গে থেকে শুরু করে সপ্তম মন্ডলের 61তম সূক্তে 6 নম্বর মন্ত্র পর্যন্ত ভাষ্য রচনা করে, পুরোটা কিন্তু করেনি। আর এই যে বাজসনীয় বা মানধন্দিনের কিন্তু সম্পূর্ণ ভাষ্য রচনা করে আমাদের স্বামী দয়ানন্দ সরস্বতী, যিনি কে একজন অর্বাচীন ভাষ্যকার হিসেবে পরিচিত, অর্বাচীন ভাষ্যকার। ঠিক আছে? হ্যাঁ স্যার। দেখি পরেরটা, দেখি 1 মিনিট। মধুমিতা বলো, বেদ কি? সাধারণ কোশ্চেন একদম, বলো বেদ কি? স্যার বলবো? বেদ হচ্ছে, বলো, হ্যাঁ, অপৌরুষীয় অপৌরুষীয় বাক্য। অপৌরুষেয় বাক্য বেদ, তাই তো? বেদ হচ্ছে অপৌরুষেয় বাক্য। আচ্ছা, অঙ্গ প্রধান সম্বন্ধ বোধক বাক্য এটা কি বলো তো? এটা কি বলা হয় জানো? জানা আছে? এটা অর্থ উৎপত্তি। না, এটা হচ্ছে বিধির একটা জায়গা, এটা হচ্ছে অর্থ সংগ্রহের জায়গা। লৌগাস্কি ভাস্কর আছে না, অর্থ সংগ্রহ, বেদ 5 প্রকার, হ্যাঁ, অঙ্গ প্রধান সম্বন্ধ বোধক বাক্য, উৎপত্তি, বিনিয়োগ, অধিকার, প্রয়োগ যেটা আছে তার 4টার মধ্যে একটা হবে। বিধি আছে না, হ্যাঁ, অঙ্গ প্রধান মানে কি? বিনিয়োগ বিধি, বিনিয়োগ বিধি লক্ষণে অঙ্গ প্রধান সম্বন্ধ বোধক বাক্য, এটা বিনিয়োগ বিধি। এটা এই যে 3টা অপশনই বিধির, মানে আমাদের অর্থ সংগ্রহের অপশন আছে। মানসী আছে, বলো পরের কোশ্চেন।
ব্রাহ্মণ গ্রন্থের প্রতিপাদ্য বিষয় কয় প্রকার? ব্রাহ্মণ গ্রন্থের প্রতিপাদ্য বিষয় বলো। 10 প্রকার। অপশন ডি। দেখো অনেকগুলো ভাগ দেওয়া আছে, তার মধ্যে আমাদের প্রসিদ্ধ যেটা সেটা কত? অপশন কি আসবে? 10টি। বিভিন্ন মত উল্লেখ করেছে, কিন্তু প্রসিদ্ধ 10টা। যদি কারো মতকে উল্লেখ করে বলে কার, তখন কিন্তু 10 করবে না। যার মতে যতগুলো দেওয়া আছে তার জন্যই পুরো দেওয়া 20-21 পাতার একটা নোট দেওয়া আছে তোমাদেরকে, এই জন্যই দেওয়া আছে। মিতালি, মিতালি বলো, মিতালি সাউ। পূর্বান্ন বেহ কর্মাণি জিজি বিশেষ ছদং সমাহা, এই চুক্তি কোন বেদের সঙ্গে সম্পর্কযুক্ত? কোন বেদ থেকে নেওয়া? ভালো question। যজুর্বেদ। যজুর্বেদের যজুর্বেদ। এটা কোথাকার লাইন বলো তো? ওটা উপনিষদ। ঈশোপনিষদের লাইন। হ্যাঁ, একসঙ্গে উত্তর দিলে চেরচের করছে, কারো আওয়াজ পরিষ্কার নয়, যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে বলবে উত্তর। তারপর যদি না পারো আমি অপশন দিচ্ছি তখন, ঠিক আছে? মাইকটা বন্ধ রাখো, মাইকটা উত্তর দেওয়ার পর মাইকটা বন্ধ করে দেবে। মৌমিতা মণ্ডল বলো, ছন্দসূত্রম এই বেদাঙ্গ গ্রন্থের প্রণেতা। মৌমিতা বলো। মৌমিতা বলো। মাইকটা বন্ধ করে নিয়ে কথা বলার পর মাইকটা বন্ধ করে দাও, প্রত্যেককেই বলছি। হ্যাঁ, মিউট করে দাও। আচ্ছা মৌসুমী বলো, মৌসুমী পরে মৌসুমী আছে, বলো ছন্দসূত্রম এই বেদাঙ্গ গ্রন্থের প্রণেতা কে? স্যার এটা হলায়ুত হলায়ুত। পিঙ্গল হবে তো। পিঙ্গলের ছন্দসূত্র। লঘদাচার্য হচ্ছে জ্যোতিষ, আর হলায়ুত কোন গ্রন্থের রচয়িতা বলো তো? এটা একটা গ্রন্থের রচয়িতা। ব্রাহ্মণ সর্বস্ব। এটা হচ্ছে ব্রাহ্মণ সর্বস্ব নামক একটা গ্রন্থ, যে তার রচয়িতা হচ্ছে হলায়ুত। আচার্য পিঙ্গল হচ্ছে ছন্দসূত্রম, লগদ হচ্ছে আচার্য, লগদ হচ্ছে জ্যোতিষ আচার্য। মাইকটা বন্ধ রাখো প্রত্যেকেই, আমি কি বললাম কোশ্চেন উত্তর দাও, দিয়ে মাইকটা বন্ধ করে দাও। হ্যাঁ, আচ্ছা নবনীতা মাইতি আছে, বলো কার থেকে সামবেদের প্রাপ্তি হয়? মানে কোন দেবতা থেকে প্রাপ্ত বলা হয় না, প্রত্যেকটি একজন করে দেবতা আছে প্রত্যেকটি বেদের, তো সেই দেবতারই এটা কোশ্চেন আর কি, যে কোন দেবতার এখান থেকে প্রাপ্ত আর কি, এটা করে কোশ্চেন হয়। বলো কার থেকে সামবেদের? অগ্নি। স্যার রবি হবে। দেখো সঠিক উত্তর হচ্ছে এখানে রবি। উত্তরটা হচ্ছে রবি। সূর্য, রবির অপনাম। মাইকটা বন্ধ করো, মাইকটা বন্ধ করো। সূর্য। সামবেদে মূলত দেখো ঋগ্বেদ থেকে বেশিরভাগটাই তো সংকলিত, কারণ সামবেদে তো বেশিরভাগ মন্ত্র কথা ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে। আর অগ্নি যদি হতো, অগ্নি কি আসতো? ঋগ্বেদ। অগ্নি হচ্ছে, ভালো এটা লিখে রাখো, ঋগ্বেদ। রবি হচ্ছে সামবেদ। বায়ু যদি বলি, বায়ু কোনটা আসবে? এটা হচ্ছে বায়ু বা বাতাস যদি আমরা ধরি, তো এটা কি বললাম, গুরুত্বপূর্ণ দেবতা, কিন্তু সামবেদের মূল উৎস কিন্তু এটা নয়, এটা যজুর্বেদের মধ্যে আছে। হ্যালো, বলো কেন হবে না? এক মিনিট দাঁড়াও। হ্যাঁ করে দিয়েছি, দেখো হয়ে যাবে। তারপর দেখো বায়ু হলো যজুর্বেদ, আর বরুণ কে আসছে? বরুণ জানা আছে? বলো। সুরতের ওখানে ছিল বরুণ। বরুণ হচ্ছে জলদেবতা বা সমুদ্রের দেবতা। অথর্ববেদ তাহলে কোন দেবতা বলো তো? অথর্ববেদের
রবি যদি হচ্ছে আমাদের সামবেদ, অগ্নি হচ্ছে ঋগ্বেদ, বায়ু যজুর্বেদ, তাহলে অথর্ববেদের দেবতা কে ছিল? সোম। বা সোম বলতে পারো। তারপরে দেখো কি আসছে, মৌসুমী তো বললে, নবনীতা সরকার, বলো কোন বেদের আরণ্যক পাওয়া যায় না? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় কোশ্চেনটা থাকে। স্যার অথর্ববেদের আরণ্যক পাওয়া যায় না। অথর্ববেদের আরণ্যক নাস্তি, ঠিক আছে? অথর্ববেদের আরণ্যক নাস্তি, অথর্ববেদ। মৌসুমী আছে নাকি? আচ্ছা, মুনমুনগিরি, বলো পরে কোশ্চেন। বৈদিক মন্ত্র উচ্চারণের জন্য কোন বেদাঙ্গের অধ্যয়ন প্রয়োজন? মন্ত্র উচ্চারণের জন্য বলেছে, বলো। বৈদিক মন্ত্র উচ্চারণের জন্য বলেছে, বলো। তুমি অ্যাপসটাকে একবার তো উড়িয়ে দাও, উড়িয়ে দিয়ে প্রথম থেকে করে চলে আসবে। দেখো আমি এখানে অ্যাপ্রুভ করে দিয়েছি, অ্যাপসটা উড়িয়ে দাও, উড়িয়ে দিয়ে করো। বলো বৈদিক মন্ত্র উচ্চারণের জন্য কোন বেদাঙ্গের প্রয়োজন? সাধারণ কোশ্চেন একদম। ছন্দ হবে স্যার। ছন্দ পাদৌতু বেদস্য আছে না আমাদের, কি পাই? ছন্দ না স্যার, নিরুক্ত হবে। স্যার নিযুক্ত হবে। দেখো বৈদিক মন্ত্র বলেছে, ভালো করে কোশ্চেনটা বুঝো একটু। ছন্দ ছন্দ দাদা, ছন্দ হবে। নিরুক্ত হচ্ছে শব্দের নির্বচন, নিরুক্ত হচ্ছে শব্দের অর্থবোধের নির্বচন। জন্য। শব্দের নির্বচন পাওয়া যায় নিরুক্তে, কিন্তু এখানে বলেছে বৈদিক মন্ত্র মানে তুমি একটা লাইন থেকে অপর লাইনে বেদের যে যাবে, ওং অগ্নি মেলে পুরোহিতং, অপর লাইনে যাবে, যদি ছন্দের জ্ঞান না থাকে তাহলে তুমি কিভাবে উচ্চারণটা করবে? যেটা শব্দের নির্বচন করলে, অর্থবোধের জন্য বললে নিরুক্ত আসতো। এটা বলেছে বৈদিক মন্ত্র উচ্চারণের জন্য কোন বেদাঙ্গের প্রয়োজন। একটু দেখবে কোশ্চেন, হ্যাঁ? মন্ত্র উচ্চারণের জন্য আমাদের কি প্রয়োজন? মাইকটা বন্ধ রাখো একটু, বারবার বলছি মাইকটা, কোশ্চেন উত্তর দিয়ে মাইকটা একটু বন্ধ করে দেবে। বৈদিক মন্ত্র উচ্চারণের জন্য ছন্দের প্রয়োজন, এটা দেখে রাখবে, ছন্দ। কারণ বেদের মন্ত্রগুলি সঠিকভাবে পাঠ করার জন্য ছন্দের জ্ঞান থাকা আবশ্যক। আচ্ছা, নবনীতা মাইতি, বলো বৈদিক, এই যে এখানে দিয়েছে দেখো, বৈদিক শব্দের সবিস্তারে বিবেচন কোথায় পাওয়া যায়? বৈদিক শব্দের বলেছে, বৈদিক শব্দের, শব্দের নির্বচন বললাম না, এটা কোথায় আসবে? এই জায়গায় আসবে নিরুক্ত। অপশন সি নিরুক্ত। নিরুক্তে। বৈদিক শব্দের সবিস্তারে বিবেচনা পাওয়া যায় নিরুক্ত নামক গ্রন্থে। পৌলমী আছে, বলো পরের কোশ্চেন। সামবেদের সঙ্গে সম্বন্ধযুক্ত, সামবেদের সঙ্গে সম্পর্কযুক্ত, বলো। ছান্দোগ্য উপনিষদ। ছান্দোগ্য উপনিষদ সামবেদের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই তো? সামবেদের সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে ছান্দোগ্য উপনিষদ। ঈশোপনিষদ কোন বেদের সঙ্গে যুক্ত? শুক্ল যজুর্বেদ। শুক্ল যজুর্বেদ। যজুর্বেদ, তাই তো? কঠোপনিষদ বিষ্ণু যজুর্বেদ। ঐতরীয় উপনিষদ ওটা হচ্ছে ঋগ্বেদের থাকে। ঐতরেয় ঋগ্বেদ। তাহলে কোনটা কোন বেদের উপনিষদ একটু দেখে নেবে, কারণ উপনিষদ সাহিত্য আমাদের পরীক্ষাতে কোশ্চেন দেয়, কোশ্চেন কিন্তু হতে পারে উপনিষদ থেকে। প্রিয়াঙ্কা রয়, বলো পরের কোশ্চেন।
নিম্নলিখিত কোন গ্রন্থটি কল্প বেদাঙ্গের অন্তর্গত নয়? কল্পের মধ্যে নয় কোনটা বলো? প্রিয়াঙ্কা, কেউ বলবে না, প্রিয়াঙ্কা বলবে, বলো। পারস্পর বীর্য সূত্র। পারস্পর বীর্য সূত্র কোন, আচ্ছা কোন গ্রন্থটি কল্প বেদাঙ্গের অন্তর্গত? ঠিক আছে, দেখো বাকি যেটা আছে এটাই তো একমাত্র কল্প বেদাঙ্গের মধ্যে আসছে। ঋগ্বেদ পাতিসাক্ষ্য তো কোথায় আসছে? ঋগ পাতিসাক্ষ্য মধ্যে। পাণিনীয় শিক্ষা আলাদা, কাষ্টিন্য ব্যাকরণ এটাও দিয়ে, যেটা আলাদা। তাহলে দেখো গীর্য সূত্র, শৌলসূত্র, আর কি ছিল, ধর্মসূত্র, শূল্যসূত্র, এই চারটাই হচ্ছে কল্পের মধ্যে অন্তর্গত। ফিলিপ এসছে, আচ্ছা ফিলিপ বল পরের কোশ্চেনটা। বেদ সমূহ বিকৃতি পাঠ কয় প্রকার? 21 থেকে কোন অ্যানসারটা হবে স্যার? 21-এর অপশনটা এটা আসবে, পারস্পর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো দাদা। 21-এর এ হবে পারস্পর। পারস্পর বীর্য সূত্র। হ্যাঁ হ্যাঁ। কালকে থাকবো না, রোববার। না 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 না, আমি থাকবো না, কালকে একটু বাইরে যাবো। হুম হুম, হুম। ঠিক আছে না, একটু পরে ফোন করছি না, ইয়ে করলি। হ্যাঁ হুম হুম। দেখো নিম্নলিখিত কোন গ্রন্থটি বলছে কল্প বেদাঙ্গের অন্তর্গত? বললাম আমরা পারস্পর্য, ঠিক আছে। আচ্ছা বেদ সমূহের বিকৃতি পাঠ কয় প্রকার বললাম? অষ্টবিধ। 8 প্রকার। অষ্টবিধ। বেদ পাঠ দুই প্রকারের হয় প্রথমত। হ্যাঁ দেখো, একটা হচ্ছে প্রকৃতি পাঠ, বিকৃতি। প্রকৃতি পাঠ, বিকৃতি পাঠ। আর বিকৃতি পাঠ হচ্ছে অষ্টবিধ, প্রকৃতি পাঠ ত্রিবিধ। এই প্রকৃতি আবার তিন প্রকারের হয়। সংহিতা পাঠ, পদপাঠ, পদপাঠ, ক্রমপাঠ। ঠিক আছে। বিকৃতি হচ্ছে 8 প্রকার। মালা, শিখা, রেখা, জটা, মালা, শিখা, রেখা, ধ্বজ, দণ্ড, ঘন, রেখা, ধ্বজ, দণ্ড, জটামালা, শিখা, জটামালা, রেখা, শিখা, ধ্বজদণ্ড, রথ, ঘন ইত্যাদি ভাবে 8 প্রকারের বিকৃতি পাঠ পাওয়া যায়। প্রকৃতি পাঠ আর বিকৃতি পাঠ, এগুলো একটু দেখে রাখবে, মানে একটু দেখে নেবে। হ্যাঁ, যে বেদ সমূহ বিকৃতি, এই বিকৃতি থেকে আরেকটা কোশ্চেন আমাদের নেটে আমাদের পড়ে, যে আমাদের যখন সাংখ্য কারিকাতে আমরা পড়তে যাই, হ্যাঁ কতগুলো বিকৃতি আছে সেখানে, সাংখ্য কারিকাতে পড়তে যাই তখন 16টি বিকৃতি। 16টি বিকৃতি পাঠ, বিকৃতি পাঠ 16টি পাবে বিকৃতি। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, একটা উভয়াত্মক ইন্দ্রিয়, আর একটা কি ছিল, পঞ্চ, বলো কি আসবে? পঞ্চ তন্মাত্র। পঞ্চ, না তন্মাত্র না, পঞ্চ মহাভূত, পঞ্চ মহাভূত আসবে, ঠিক আছে এভাবে। তারপরে কি আছে দেখতে পাবো, ঋতুপর্ণা আছে, বলো পরের কোশ্চেনটা। শরিতের পর পরবর্তী অনুদত্ত কি নামে পরিচিত? উদাত্ত। না, ভুল। প্রচয় নামে পরিচিত। প্রচয়। প্রচয়। দেখো প্রচয় বলে আমি বলে দিচ্ছি, প্রচয় বলে প্রথমত আমাদের কোনো স্বর নেই। আমাদের স্বর তিনটে পাই, উদাত্ত স্বর, অনুদাত্ত স্বর, স্বরিত স্বর। সবার উপরে উঠে গেলে উদাত্ত বলবো আমরা, হ্যাঁ নিচে স্বর নেমে গেলে অনুদাত্ত বলবো। যখন নিচে না নেমে মাঝামাঝি একটা অবস্থান করে সেটাকে স্বরিত স্বর বলা হয়। আবার স্বরিতের পরে যদি একবারে নিচে নেমে যায় তো সেটাকে না সিলেক্ট করে কি করা হয়, তাকে তার মধ্যবর্তী স্থানে আনার জন্য প্রচয় নামক একটা স্বরকে ওখানে উৎপন্ন করা হয়, সেটা হচ্ছে স্বরিতের পরবর্তী অনুদাত্ত প্রচয় নামে পরিচিত। ঠিক আছে, এটা অপশন সি। তারপরে কি আছে দেখি, রিয়া আছে, রিয়া ভট্টাচার্য, বলো। শিক্ষা বললি, ভৃগু বললি, আনন্দ বললি কোথায় পাওয়া যায়? কোন বললিতে পাওয়া যায় বলো?
তৈত্তিরীয় উপনিষদ। হ্যাঁ, কোন উপনিষদে পাবো? তৈতরীয় উপনিষদ। কি উপনিষদ? তিনটে বললি আছে, শিক্ষা বললি, ভৃগু বললি, আনন্দ বললি, তিনটে বললি পাওয়া যায় কিন্তু। রনিতে আছে, বলো। মাতৃদেব হব, পিতৃদেব হব, আচার্য দেব হব, এই উক্তি কোথা থেকে গৃহীত? কোথা থেকে পাওয়া যাবে এই উক্তিটা? তৈতরীয় উপনিষদ। তৈত্তিরীয় উপনিষদ। এটাও তৈতরীয় উপনিষদ। মাতৃদেব হব, পিতৃদেব, আর এই উক্তিগুলো হচ্ছে তৈতরীয় উপনিষদে পাওয়া যায়। রুম্পা বর্মন আছে, বলো। বৈতান সূত্র কোন বেদের সঙ্গে সম্পর্কযুক্ত? অথর্ববেদ। অথর্ববেদ, তাই তো। অথর্ববেদের কি কি পাওয়া যায় বলতো? একটা হলো বৈতান, একটা কি? কঠিনসি আর কৌশিক। কৌশিক, কঠিনসি আর কঠিনসি। তাহলে এগুলো হলে আমরা কি আছে, আমাদের অথর্ববেদ মোটামুটি আমরা বৈতান সূত্র, ঠিক আছে, এই জায়গাতে। তারপরে দেখো, পুরুরবা উর্বশী আখ্যান বলেছে। পুরুরবা উর্বশী আখ্যান কোন ব্রাহ্মণে বর্ণিত? ঐতরীয় ব্রাহ্মণে। শতপথ ব্রাহ্মণ। শতপথ ব্রাহ্মণ। শতপথ ব্রাহ্মণ। ব্রাহ্মণ স্যার, শতপথ ব্রাহ্মণ হবে। অ্যাকচুয়ালি যে সকল আমাদের আখ্যানগুলো পাওয়া যায় বেশিরভাগটাই তো আমরা শতপথ ব্রাহ্মণে দেখে এসেছি না। শতপথ ব্রাহ্মণে বাংমনস আখ্যান কোথায় ছিল? মন এবং বাণী, বলো। শতপথ ব্রাহ্মণে। আর হচ্ছে সুনসপ আখ্যান ঐতরীয় ব্রাহ্মণে। হচ্ছে সুনসপ আখ্যানটা ঐতরীয় ব্রাহ্মণ। আর দশ পূর্ণমাস যজ্ঞ, দশ পূর্ণমাস যাগ শতপথ ব্রাহ্মণ। সুচেতা আছে, বলো। আরণ্যক গ্রন্থসমূহ সম্বন্ধ বিদ্যমান। আরণ্যক গ্রন্থসমূহ কাদের মধ্যে বিদ্যমান? ভালো কোশ্চেন এটা। এটা বানপ্রস্থ। বানপ্রস্থ, এটা গ্রন্থে বানপ্রস্থ বা ব্রাহ্মণপন্থী। বানপন্থী। বানপ্রস্থ, বানপ্রস্থের সঙ্গে যুক্ত হচ্ছে আরণ্যক গ্রন্থসমূহ। এটা পরীক্ষায় দেয় মাঝে মধ্যে, কোশ্চেনটা পড়ে। সুমিত্রা আছে, বলো। কোনটি সত্য বলো? ইন্দ্রবরুণ সংবাদ, বিশ্বামিত্র অগ্নি সংবাদ, সোম শর্মা না জমজমি? জমজমি সংবাদ। অপশন বি, জমজমি সংবাদ। জমজমির ক্রমিকটা কত ছিল? 10? 10 কতগুলো কতগুলো মন্ত্র আছে মনে আছে? না স্যার। 14টি। 14টি স্যার। জমি 14। 4টা সংবাদ সূত্র আমাদের পড়তে হয় না ওখানে নেটের ক্লাসে? সুতপা আছে। দর্শযজ্ঞ কোন তিথিতে করা হয়? দর্শযাগ মানে দশ পূর্ণমাস। অমাবস্যাতে। বর্ষা। এটা অমাবস্যা। আর পূর্ণমাস হলে পূর্ণিমাতে। তনুশ্রী, বলো। ঋগ্বেদের নবম মণ্ডল? সোমমণ্ডল। সোমমণ্ডল, তুমি তনুশ্রী। দেখো, প্রকীর্ণ মণ্ডল কাকে বলা হয় বলো তো? প্রথম আর দশম মণ্ডলকে প্রকীর্ণ মণ্ডল। সরি, 1 আর 10 প্রকীর্ণ। গোষ্ঠী মণ্ডল হচ্ছে 2 থেকে 7, দ্বিতীয় থেকে সপ্তম। 2 থেকে সপ্তম, অনেকে অষ্টমটাকেও ধরে নেয়। 2 থেকে সপ্তম। আর অষ্টম তো স্যার প্রগাথ মণ্ডল। ওর মধ্যেই ধরে নেয় ওকেও। প্রগাথ মণ্ডল আলাদা করে বলা হয় অষ্টম, প্রগাথ। অষ্টমকে প্রগাথ মণ্ডল। নবমকে সোম মণ্ডল বলা হয়, ঠিক আছে।
সোমমণ্ডল বা পবমান মণ্ডলও বলা হয়, পবমান। আচ্ছা, তারপরে কি আছে? আজমিরা সরকার। বালখিল্য সূক্তের সংখ্যা বলো, আজমিরা বলো, কেউ বলবে না, বলো। হুম? স্যার 11টা। স্যার কোথায় 11টি। পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? কোন মণ্ডলে পাওয়া যায়? অষ্টম মণ্ডলে। অষ্টম মণ্ডলে। অষ্টম মণ্ডলে বিদ্যমান 11টি বালখিল্য সূক্ত। কি আছে পরে দেখি, ধরো আশা আছে, বলো আশা সিনহা। বেদার্থ প্রকাশ কি ধরনের গ্রন্থ? কি নিরুক্ত হবে স্যার? স্যার না, বেদভাষ্য গ্রন্থ। বেদভাষ্য গ্রন্থ। আস্তে আস্তে বলো, আস্তে বলো। ভাস্কর। এটা হচ্ছে বেদভাষ্য গ্রন্থ। কার রচনা বলো তো বেদার্থ প্রকাশ? আয়নাচার্য। আয়নাচার্য। আচার্য, আচার্য সায়ন। হুম, আচার্য সায়ন চলে আসবে। আচ্ছা, আচার্য সায়নের যে সময়টা কত ছিল বলো? দ্বিতীয় শতক, খ্রিস্টপূর্ব না, দ্বিতীয় ঠিক শতক। করে বলো, ঠিক করে বলো, দ্বিতীয় নয়, চতুর্দশ ছিল মনে হয়, 14। চতুর্দশ শতকের 14। বেদার্থ প্রকাশ, আচার্য সায়ন। সায়ন। কি আছে দেখি তারপরে। আচ্ছা, কাবেরী কামিলা বলো। পদপাঠের প্রয়োজন কি? ভালো কোশ্চেন। পদপাঠের কি প্রয়োজন? ওই যে পদপাঠ, ক্রমপাঠ, সংহিতা পাঠ পড়লাম না, তারপরে তো এগুলো পেলাম, প্রকৃতি পাঠ আর বিকৃতি পাঠ পড়লাম দুটো। পদপাঠের প্রয়োজনীয়তা কি? স্যার এ হবে বেদপাঠ রক্ষা। বেদপাঠ রক্ষা। বেদ পাঠ রক্ষা করা। রক্ষা। হ্যাঁ। এটা একটা ভালো কোশ্চেন দিয়েছে এখানে। কি পাতার আছে, কৃষ্ণা পাতার নাকি আছে? হ্যাঁ, কৃষ্ণা পাতার। বলো, ইউনেস্কো কোন বেদকে ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা প্রদান করেছে? ইউনেস্কো একটা সংস্থা কোন বেদকে বলছে হেরিটেজ, ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা দান করেছে, কোন বেদকে? এটা হচ্ছে উত্তর লিখে রাখো, ঋগ্বেদ। স্যার ঋগ্বেদ হবে স্যার, হ্যালো হুম। ঋগ্বেদ হবে। হ্যাঁ, হ্যাঁ, ঋগ্বেদ এটা, হ্যাঁ, উত্তরটা লিখে রাখো, ঋগ্বেদ। যেটা কোন বেদকে হেরিটেজের ব্যাখ্যা করেছে, এটা উত্তর হবে ঋগ্বেদ। তারপরে দেখো পরের কোশ্চেন আছে, আর কজন আছে? সৌমেন নস্কর, বলো পরের কোশ্চেন। নিচের কোনটি সামবিকার নয়? সামবিকার কতবিধ? ওটা এই মুহূর্তে মনে নেই, বিধ স্যার। সম্ভবত পঞ্চবিধ স্যার, প্রস্তাব, উদ্গীত, প্রতিহার, উপদ্রব, নিধন। এখানে বিশ্লেষণ কি হবে? না, বিশ্লেষণ। আচ্ছা বলো, স্যার তারপরে আর কি? সাম্বিকার 6টা নয়? হ্যাঁ বলছি। সব বলো উত্তর কি আসবে? সাম্বিকার 5টি, প্রস্তাব, উদ্গীত, প্রতিহার, উপদ্রব, নিধন। এবারে ওদের আলাদা আলাদা নামগুলো আছে এখানে, কোনটা নয় বলো এখানের মধ্যে? প্রতিহার। স্যার অপশন ডি। অপশন ডি প্রতিহার হবে না, অপশন ডি। প্রতিহার না। প্রতিহার। সংহিতা পাঠের পর কোন পাঠ? শিখা আছে মনে, বলো শিখা, বলো শিখা দাস, কেউ বলবে না, বলো সংহিতা পাঠের পর কোন পাঠ? প্রথমে হয় সংহিতা পাঠ, তারপরে কি আছে? পদপাঠ। পদপাঠ স্যার, পদপাঠ। সংহিতা পাঠের পর অনন্তরম পদপাঠ। পদ প্রস্তি। শর্মিলা মুর্মু, বলো ঋগ্বেদের অন্তিম সূক্ত কোনটা? শেষ সূক্ত, কেউ বলবে না, শর্মিলা বলো।
সংজ্ঞান সূত্র। সংজ্ঞান সূক্ত। এর অপর নাম বলো, এর অপর নাম কি? সাংমনস সূত্র। এটি কততম সূক্ত বলো তো? অন্তিম সূক্ত তো বলেছে, ঋগ্বেদের কততম মন্ডলে কততম সূক্ত বলো? তোমরা ইয়েতে পড়েছিলে, পিএসসি ক্লাসে পড়েছিলে, বলো। ভুলে গেছো? পিএসসি ক্লাসের সিলেবাসটা নেই, সিলেবাসের উল্লেখ করা আছে তো। সাংমনস সূক্ত, সংজ্ঞান সূত্র। হ্যাঁ সংজ্ঞান সূক্ত বা সাংমনস সূক্ত একই। এটা দশম বলি, মন্ডলের 191 নম্বর সূক্ত। 10-এর সংজ্ঞান 191। সূত্রটা? হ্যাঁ 10-এর 191তম সূক্ত, ঠিকই আছে। 10 সংমনস বা সংজ্ঞান সূক্ত 10-এর একটি, 10-এর 191তম সূক্ত এটা। কতগুলো মন্ত্র ছিল এটাতে? 4টে মন্ত্র ছিল না? চারটে ছিল। হ্যাঁ স্যার, 4টি মন্ত্র। হুম। ঋগ্বেদের অন্তিম মন্ত্র হিসাবে এটা পরিচিত। 4টি মন্ত্র রয়েছিল। 10, 191। তাই মিস্টেক হয়েছে। কৃষ্ণ যজুর্বেদের প্রাচীনতম ভাষ্যকার। কৃষ্ণ যজুর্বেদের প্রাচীনতম ভাষ্যকার। এটা হচ্ছে ভরত ভবস্বামী। এটা ভবস্বামী। ভবস্বামী। কৃষ্ণ যজুর্বেদের প্রাচীনতম ভাষ্যকার ছিল। আর কে আছে? একজনই রয়ে গেছে, সাহেলি হাজরা। বলো, কোনটি পঞ্চমহাযজ্ঞের অন্তর্গত নয়? একটি কোশ্চেন। সাহেলি বলো। স্যার গৃহযজ্ঞ। গৃহযোগ্য হয়। গৃহযজ্ঞ। তোমার নাম সাহেলি, তুমি সব উত্তর দিচ্ছ। যাকে জিজ্ঞাসা করছি সে বলুক। এটা কোনটা উত্তর হবে? গৃহযজ্ঞ। কারণ দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ ছিল। আর কি কি যজ্ঞ ছিল? 5টা যজ্ঞ কি কি বলো? 1 নম্বর কি বললাম? পঞ্চমহাযজ্ঞের 5টা যজ্ঞ কি কি? ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, দেবযজ্ঞ। একজন বলো, ক্লিয়ার কিছুই হলো না। দেবযজ্ঞ। ধরো 1 নম্বর পেলাম আমরা দেবযজ্ঞ, তাই তো? দেবযজ্ঞতে কি পাওয়া যাবে? কি আছে বলো এখানে? স্যার এখানে কি আছে এখানে? দেবতাদের উদ্দেশ্যে যাগযজ্ঞ করা হয় এরকম। অগ্নি প্রজ্বলিত করে যে যজ্ঞ করা হয়। 2 নম্বর কি আসবে? পিতৃযজ্ঞ। পিতৃযজ্ঞ। পিতামহ মাতা সহ গুরুজনদের শ্রদ্ধার সাথে যে সেবা করব, তাই তো? তারপরে অতিথি যজ্ঞ আছে না, কি আছে? নিযজ্ঞটাকে কি বলা হয়? অপর নাম? অতিথি যজ্ঞ কি স্যার? অতিথি যজ্ঞ না, অতিথি যজ্ঞ নয়। ঠিক করে বলো। নৃযজ্ঞ। নিযজ্ঞর অপর নাম? মনুষ্য যজ্ঞ। হ্যাঁ, মনুষ্যযজ্ঞ। নৃ মানে মনুষ্য। তাহলে ভূত যজ্ঞটা কি বলো? ও স্যার অধ্যয়নং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞস্তু তর্পণম হোমো দেবো বলির্ভেত নৃযজ্ঞস্তু অতিথি পূজনম। দেখো, এটা হচ্ছে ভূত যজ্ঞ বা অতিথি সেবা, বা মনুষ্য যজ্ঞ। এগুলো কি আছে বলো তো? কোনগুলো আছে? আলাদা আছে, মনুষ্য যজ্ঞ আর অতিথি যজ্ঞ একই হবে। বেদ অধ্যয়ন যেটা হচ্ছে, ব্রহ্মযজ্ঞ আছে না একটা? ব্রহ্মযজ্ঞ আছে, সেটা হলো শ্রদ্ধা, এবং ইন্দ্র শাখা বেদ অধ্যয়নটাকে বলছে অধ্যয়ন বা অধ্যাপনা, শ্রাদ্ধায় ব্রহ্মযজ্ঞ। হ্যাঁ
আর অন্ন ইত্যাদির দ্বারা কি করা হয়? পিতৃপুরুষের শ্রদ্ধ সহকারে তর্পণ হচ্ছে পিতৃযজ্ঞ। হ্যাঁ, দেবযজ্ঞ হচ্ছে অগ্নিতে প্রক্ষেপণ রূপে হোমের কাজ করব। আর পশু পাখি বা কুকুর বিড়াল ইত্যাদি অধম পাখিকে খাওয়ানোর নাম হচ্ছে ভূতযজ্ঞ। আর অতিথিযজ্ঞ বা সেবার নাম হচ্ছে নিযজ্ঞ, বা এটাকে মনুষ্যযজ্ঞ অনেকে বলে থাকে। পাঁচটা যজ্ঞ এখান থেকে দেখে নেবে। মনুষ্য যজ্ঞই তো বললেন না যজ্ঞের অপর নাম? ওটার অপর নাম, হ্যাঁ, মনুষ্যযজ্ঞ, নিযজ্ঞ, মনুষ্যযজ্ঞ। তাহলে এটা উত্তর কোনটা আসছে? এটা গৃহযজ্ঞ হচ্ছে, আমাদের নেই কিছু, অন্তর্গত নয় বলেছে এখানে। তাহলে দেখো যে কোশ্চেনটা অনেকে মেসেজ করছিল, উত্তরটা স্যার, উত্তরটা এখানে আমরা আলোচনা করে নিলাম, ক্লাসটা দেখে নেবে। তাও আমি একটা ছবি এখান থেকে পাঠিয়ে দিচ্ছি, তোমরা যার মতো করে উত্তরটা সাজিয়ে নেবে, ঠিক আছে? এই সপ্তাহে সম্ভবত তোমাদেরকে ওই প্রত্যয়ের পিডিএফটা পাঠাচ্ছি, যেটুকু পড়িয়েছি ওই প্রত্যয়ের উপর থেকে কিছু কোশ্চেন করব। আর যেগুলো ধরো পড়ানো হয়ে গেছে, যেমন কারক, সন্ধি, 2-4টা করে কোশ্চেন নিয়ে তোমরা একটা